এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক। প্রতিদিন অনেক সংবাদের জন্ম হয়, কিছু ঘটে, কিছু আমরা অনুসন্ধান করে বের করি। দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে রয়েছি আমি মুন্নি ইউসুফ। প্রথমে শিরোনামগুলো দেখে নেব। নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত, সিদ্ধান্ত কালকের মধ্যেই। জামায়াতকে নিষিদ্ধ করা না করা বিএনপির ভাবার বিষয় নয়, মন্তব্য মির্জা ফখরুলের। কোটা আন্দোলনে প্রাণহানি তদন্তে বিদেশি সহায়তার স্বাগত জানাবে সরকার। নিরীহ কাউকে গ্রেপ্তার না করতে নির্দেশ, নিহতদের স্মরণে শোক পালিত। কাল থেকে অফিস আদালতের স্বাভাবিক সময়সূচি, ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা। ব্যাংক সহ 4টি খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করছে সরকার। ভারতের কেরালায় ভূমিধসে নিহত 106, শতাধিক আটকে পড়ার শঙ্কা। এবং মুশফিক মুমিনুলকে নিয়ে পাকিস্তান সফরের জন্য এ দল ঘোষণা। এবার বিস্তারিত। নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত নিষিদ্ধ করতে চায় সরকার। এ বিষয়ে বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নিষিদ্ধের বিষয়টিও বিবেচনায় আছে সরকারের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী আনিসুল হক আজ এসব তথ্য জানিয়েছেন। ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি জামাতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে জোরালো দাবি উঠেছিল শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৯০-এর দশকে এবং পরে ২০১৩ সালে গণজাগরণে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের একাধিক নেতার মানবতা বিরোধী অপরাধের বিচারে এবং পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়গুলোর বেশ কটিতে জামায়াতের যুদ্ধ অপরাধের প্রমাণ মেলে। তারুণ্যের প্রবল চাপে সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধর পক্ষে মত দিলেও সেজন্য আইন সংস্কার করতে হবে বলে তখন জানানো হয়। সরকারের কর্তা ব্যক্তিরা বলেন, মানবতা বিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি সংগঠনের সাজার বিষয়টিও আইনে যুক্ত করতে হবে। কিন্তু বছরের পর বছর গেলেও সেই আইন আর সংশোধন হয়নি। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের জেরে সারা দেশে সহিংসতায় জামায়াতের সরাসরি অংশগ্রহণের তথ্য দেন গোয়েন্দারা। এর পরিপ্রেক্ষিতে সরকার এবার সন্ত্রাসী কার্যকলাপের দায়ে নির্বাহী আদেশ দিয়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে চায়। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক, যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ কার্যালয়ে এবং সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের সময় আইনমন্ত্রী জামাত নিষিদ্ধে সরকারের অবস্থান জানান। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। কিন্তু ১৯৭১-এর খুন, ধর্ষণ, লুটতরাজের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতকে নিষিদ্ধ করতে প্রয়োজনীয় আইন করা বা আইনের সংস্কার করার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। বিষয়টিকে বিবেচনাধীন বলছেন আইনমন্ত্রী। যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। যুদ্ধ অপরাধের দায়ে যদি এই আইনের যে পরিবর্তনের কথা এবং সংশোধনের কথা আমরা লিখেছি, সেই সংশোধন যদি হতো এবং সেটা হলেও সেটা হবে, এবং সেটা হলে যেটা হবে যে জামাতকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করা হবে। জি বলেন। এটা আপনারা দেখবেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।
কোটা আন্দোলনের সহিংসতা নিজেদের দায় আড়াল করতেই জামায়াত শিবির নিষিদ্ধের ইস্যুকে আবারও সামনে এনেছে সরকার, বলছে বামপন্থী কয়েকটি দল। তাদের প্রশ্ন, কেন আরও আগেই জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করতে পারেনি আওয়ামী লীগ? আর ঐক্যের সঙ্গী জামায়াত প্রসঙ্গে বিএনপি বলছে এটা তাদের ভাবার বিষয় নয়। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ভর করে ব্যাপক সহিংসতার জন্য জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির জড়িত রয়েছে বলে অভিযোগ করে আসছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে 14 দলের সাথে বৈঠক শেষে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত আসে। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। দেশে জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে বহু বছর ধরে। হঠাৎ করে 14 দলের এই সিদ্ধান্তের বিষয়টিতে আওয়ামী লীগের নৈতিক ও আদর্শিক ভিত্তি নেই বলে যুক্তি দিলেন বামপন্থী কয়েকজন নেতা। তাদের আশঙ্কা, এমন সিদ্ধান্ত আওয়ামী লীগেরই রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন হতে পারে। যুদ্ধাপরাধের জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য যারা যুক্ত দল বা সংগঠনগতভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তারা কিন্তু নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশেও মানুষ সেরকম দেখতে চেয়েছিল, কিন্তু বিভিন্ন সময় গত 54 বছরও আপনি খেয়াল করবেন যে এর আগে আওয়ামী লীগ সহ যারাই সরকারে ছিল তারা কেউ কিন্তু এ ব্যাপারে তারা কিন্তু নীতিনিষ্ঠ অবস্থান তারা গ্রহণ করতে সক্ষম হয়নি। দেশের ভেতরে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ধরনের উদ্যোগ নিয়ে আওয়ামী লীগ গত কদিনে রাষ্ট্রীয়ভাবে যে অপরাধটা সংগঠিত করেছে সেখান থেকে পার পাওয়ার কোনো সুযোগটা হবে না। জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য 14 দলের অ্যাপ্রুভাল নিতে হলো। আমি মনে করি এটাও একটা ফায়দা লুটার অপরাজনীতিতে আবার ঢুকে গেছে আওয়ামী লীগ। এদিকে ছাত্রদের আন্দোলনে বাধা দেয়া 6 সমন্বয়ককে আটক রাখা এবং দেশজুড়ে হামলা গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি। মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়োজন। কেন এতদিন নেয়নি কেন তারা? আজকে এখন নিচ্ছে কেন? এই জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যে কথাগুলো বলছি এই জন্য তারা আবার অনেক কথা বলবে। তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা খুব পরিষ্কার করে বলি, আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা যে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। দিস ইজ নট আওয়ার কনসার্ন। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন। এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে বাংলাদেশ জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। তদন্তে জাতিসংঘের সহায়তা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ইতোমধ্যে জাতিসংঘ সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশও তার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। জার্মান রাষ্ট্রদূত এ সময় বলেন, তারা আশাবাদী একটা স্বাধীন তদন্ত হবে এবং যারা দুর্বৃত্ত তারা চিহ্নিত হবে এবং তাদের বিচার হবে। তিনি বলেন, যারা ধর্মীয় উগ্রবাদের সহযোগী তাদের ব্যাপারে জার্মানির কোনো সহানুভূতি নেই। শুধু সংখ্যা বাড়ানোর জন্য যেন কোনো নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করা না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আগে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। ওবায়দুল কাদের বলেন, জামাত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি। বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থায় হ্রাস করা যাবে না। কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে ফেলে, এটা যেন কোনো অবস্থাতেই না হয়। আগামীকাল থেকে স্বাভাবিক সূচিতে চলবে সরকারি বেসরকারি সব
অফিস। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম এবং সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। সহিংসতার কারণে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। এ কারণে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত ছিল সাধারণ ছুটি। পরে কারফিউ শিথিল হলে সরকারি বেসরকারি অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়, তবে কমিয়ে দেওয়া হয়েছিল কর্মঘণ্টা। ৩ দিনের নির্বাহী আদেশের ছুটি শেষে গত বুধবার থেকে সব সরকারি ও বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে। পরে ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত অফিস সময় বাড়িয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। ১০ দিন পরে স্বাভাবিক কর্মঘণ্টায় ফিরছে অফিস পাড়া। বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ শিথিলের সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা। এদিকে নিরাপত্তা বিবেচনায় রেখে সরকার ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার চিন্তা করছে। আর ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে করণীয় ঠিক করতে বুধবার আলোচনায় বসছে বিটিআরসি। কোটা সংস্কার আন্দোলনের জেরে চলা সহিংসতার বাস্তবতা পর্যালোচনায় মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে আইন, শিক্ষা, শিল্প, যোগাযোগ প্রযুক্তি, শ্রম, তথ্য, পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবেরা অংশ নেন। ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও। বৈঠক জুড়েই গেল কয়েকদিনে চলা সহিংসতার তথ্য তুলে ধরেন নিরাপত্তা বাহিনীর কর্তারা। বিভিন্ন স্থানে নাশকতার তথ্যকে রীতিমতো জঙ্গি তৎপরতা বলে মনে করছেন তারা। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তার হয়রানি নিয়ে সতর্ক থাকছে সরকার। গোয়েন্দা তথ্য ছাড়াও ভিডিও ফুটেজের ভিত্তিতেই গ্রেপ্তার চলছে। ভুলক্রমে যদি কেউ আবার নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মনে করে যে নিরাপদ তিনি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। সহিংসতার ঘটনা তদন্তে যে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে সেটা সদস্য সংখ্যা বাড়ানোর কথাও জানান আইনমন্ত্রী। অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে। আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে ৩ জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। শিক্ষামন্ত্রী বলছেন, এইচএসসি পরীক্ষা চালু করা, বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। মৌখিকভাবে লিখিতভাবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম। এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। ব্যাংকসহ দেশের 4টি প্রধান খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি জানান, গত 10 দিনে 50,000 বারের বেশি হামলা চালিয়ে 8টি ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা হয়েছে। দুপুরে সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অংশীজনদের সঙ্গে সাইবার নিরাপত্তা পর্যালোচনা করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, তৈরি পোশাক শিল্প, টেলিকম এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাইবার হামলার আশঙ্কা সামনে এসেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে দেশের 35টি গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি অবকাঠামোকে সাইবার নিরাপত্তা অনুশাসন কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ, টানা বৃষ্টিতে ভারতের কেরালায় ভূমিধসে অন্তত 106 জনের প্রাণহানি ঘটেছে। ধসে পড়া মাটির নিচে আটকা পড়েছেন আরও শতাধিক। আজ সকালে কেরালার মেপাদি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে ঘরবাড়ি সহ বেশ কিছু দোকান চাপা পড়েছে। সেনা ও বিমান বাহিনী সহ বেশ কয়েকটি উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থল থেকে 106টি মৃতদেহ বের করতে পেরেছেন।
খেলার খবর, দুই সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আর মুমিনুল হককে নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ এ দল। বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে 15 সদস্যের বাংলাদেশ এ দল ঘোষণা করা হয়। সফরে 2টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলবে এ দল। মুশফিক ও মুমিনুলকে শুধু প্রথম 4 দিনের ম্যাচের দলই রাখা হয়েছে, পরেরটিতে দেখা যাবে না তাদেরকে। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত, সিদ্ধান্ত কালকের মধ্যেই। জামায়াতকে নিষিদ্ধ করা না করা বিএনপির ভাবার বিষয় নয়, মন্তব্য মির্জা ফখরুলের। কোটা আন্দোলনে প্রাণহানি তদন্তে বিদেশি সহায়তা স্বাগত জানাবে সরকার। নিরীহ কাউকে গ্রেপ্তার না করতে নির্দেশ, নিহতদের স্মরণে শোক পালিত। কাল থেকে অফিস আদালতের স্বাভাবিক সময়সূচি, ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা। ব্যাংক সহ 4টি খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করছে সরকার। ভারতের কেরালায় ভূমিধসে নিহত 106, শতাধিক আটকে পড়ার শঙ্কা। এবং মুশফিক মুমিনুলকে নিয়ে পাকিস্তান সফরের জন্য এ দল ঘোষণা। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।